সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চান অভিভাবকরা। এই যে বিচারহীনতার যে আমাদের মানসিকতা এসছে, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই সকল অপরাধীর শাস্তি অবশ্যই দিতে হবে। তারা যদি বিচার না করতে পারে, আসামিকে আমাদের হাতে তুলে দিক। নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর ঝিনাইদহে হামলা, ডিম নিক্ষেপ। সরকারি দল ও আইনমন্ত্রীকে দায়ী করল এনসিপি। বিক্ষুব্ধ জনতার হামলা বলছে ছাত্রদল। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এর যিনি সভাপতি আছেন, তার নেতৃত্বে হকি স্টিক, বিভিন্ন যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে তারা হামলা করে। রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট। দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসছেন খামারি ও ব্যাপারীরা। বেচা বিক্রি ও ক্রেতার উপস্থিতি এখন অনেক কম। কুড়িগ্রাম ও লালমনিরহাটে কয়েকশো সুবিধাবঞ্চিত শিশুকে লোকগান ও বাদ্যযন্ত্র শেখাচ্ছে একটি সংগঠন। শুক্র ও শনিবার ভোরে সমবেত কণ্ঠে মেতে ওঠে সবাই। ইরান সামরিক ও প্রতিরক্ষা শিল্প খাত দ্রুত গতিতে পুনর্গঠন করছে। যুদ্ধবিরতির সুযোগে পুনরায় ড্রোন তৈরির উদ্যোগ তেহরানের। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের তথ্য। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ জার্মান বংশোদ্ভূত থমাস ডুলি। সকালে পা রাখেন ঢাকায়। রবিবার দলের ক্যাম্পে দেখা যাবে হামজা শমীদদের সাথে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। আজও রাজধানীর বিভিন্ন স্থানে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ হয়েছে। এই সময় বিক্ষোভকারীরা বলেন, এই নৃশংস ঘটনার ন্যায় বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এই ধরনের অপরাধ রোধ করা কঠিন হবে। যে বয়সে খেলা কিংবা রূপকথার গল্পে বিভোর থাকার কথা, সেই বয়সে রামিসাকে গ্রাস করেছে এক পৈশাচিক অন্ধকার। এই বর্বরতা মেনে নিতে পারছে না দেশের জনগণ। তাই ক্ষোভ, বেদনা আর স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে গুলশান সোসাইটি। শুক্রবার সকালে রাজধানীর গুলশান ২ নম্বর গোল চত্বরে বক্তারা বলেন, এমন হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে। আইনের ফাঁক ফোকর দিয়ে অপরাধীরা বেরিয়ে যাচ্ছে। আমরা সকলকে দ্রুত বিচার ব্যবস্থার মাধ্যমে, আইনের মাধ্যমে এনে দৃষ্টান্তমূলক অপরাধীর, এই সকল অপরাধীর শাস্তি অবশ্যই দিতে হবে। এই শাস্তিটা যদি আপনি দিতে পারেন, তাহলে বাংলাদেশে এই সব ধর্ষণ এবং এরকম গলা কেটে হত্যা করা বন্ধ হয়ে যাবে। এই যে বিচারহীনতার যে আমাদের মানসিকতা এসছে, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আমরা বিচার করতে পারি। একই দাবিতে পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষোভ সমাবেশ করেন ইনসাফের সদস্যরা। এছাড়া রাজধানীর আরও কয়েকটি স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আমাদের দাবি একটাই যে এটা দ্রুত যাতে বিচারটা হয়। আমরা তো সরকারে আসাতে আছি, ওরা কি করব? তারা যদি বিচার না করতে পারে, আসামিকে আমাদের হাতে তুলে দিক। এদিন মিরপুরে রামিসার বাসায় যান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী এবং সেলিমা রহমান। এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের আর কোনো রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে, তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছে। রামিসা হত্যা, নৃশংস হত্যাকাণ্ডের যে বিচার, এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবে। প্রধানমন্ত্রীর নির্দেশে সঠিক বিচার পাবেন বলে আশা ব্যক্ত করেন রামিসার বাবা। এই কষ্ট আমি মনে কোনোদিন আমি আর দূর করতে পারবো না, ইনশাল্লাহ। যেহেতু আমার বড় ভাই, আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছে, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামিসার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, দ্রুততম সময়ের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
তার অতীত কর্মকাণ্ড খুব একটা ভালো না, এটা আমরা সাধারণভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারছি। এবং যে কোনো একটা, আপনি জানেন যে এরকম হিনিয়াস ক্রাইমের যে কোনো একটা আসামি ধরা পড়লে আমরা ডিবি থেকে একটা টিম পাঠাই তার হয়রাবোর্স নেওয়ার জন্য, তার বিস্তারিত জানার জন্য যেটুকু নিয়েছি তাতে বোঝা গেছে যে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো না। জুম্মার নামাজের পর বিভিন্ন প্রান্ত থেকে এসে বিক্ষোভকারীরা রামিসার বাসার সামনে জড়ো হন। এক পর্যায়ে মিছিল আর স্লোগান দিতে দিতে মিরপুর 10 নম্বর গোল চত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে একের পর এক শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান অভিভাবকরা। পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা। আজকের জনতার কথায় উঠে এসেছে এসব দাবি। এতদিন শিশু নির্যাতন বা নিরাপত্তার কথা উঠলে কেবলমাত্র কন্যা শিশুদের বিষয়গুলোই উঠে আসতো, কিন্তু এখন সময় বদলেছে অপরাধের ধরনও। ঘরের বাইরে তো বটেই, ঘরের ভেতরেও অনিরাপদ পুত্র সন্তানেরা। আর এ নিয়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অভিভাবকরা কি ভাবছেন? তারা কি পারছেন পুত্র সন্তানদের জন্য একটি নিরাপদ শৈশব উপহার দিতে? আমরা যারা মা, তারা এখন সবসময় একটা আতঙ্কেতে আছি। কারণ হচ্ছে আমার ছেলে বাচ্চাই হোক আর মেয়েই হোক, কেউই নিরাপদ না। আমরা ঠিকই প্রতিবাদ করি বা করতেছি, কিন্তু আসলে শেষ পর্যন্ত এটার কোনো ফলাফল আমরা পাচ্ছি না। মাদ্রাসার হুজুরকে কথা বলি, এরা বিশ্বাসী লোক। এরা যে ঘটনাগুলো ঘটায়, বাচ্চাদের উপরে নির্যাতন করে এবং অমানসিক যে টর্চারগুলো করে, এগুলো খুবই খারাপ কাজ করা। দেখেন, ফেসবুকে আমরা ফাটিয়ে ফেলছি, বিচার চাচ্ছি, কিন্তু আপনি যে দেখেন কয়টা মানুষ ওই যেই জায়গাটা সংঘটিত হচ্ছে সেই জায়গায় আমরা হুলস্থুল করছি, কিন্তু মূল জায়গায় কিন্তু আমরা কেউ হাত দিচ্ছি না। আমাদের শিশুদের নিরাপত্তার জন্য কি করতে হবে, কাদের কাছে গেলে আমরা নিশ্চয়তাটা পাবো, ওগুলো কিন্তু আমরা খুঁজছি না। বাচ্চাদের নিয়ে বেরোতেও ভয় লাগে, সবসময় বাচ্চাদের বাসা রাখতে হইতেছে। এখন এই দেশের অবস্থা দেখি, এখন এই জায়গাতে কিভাবে ওঠানো যায়, প্রতিটা অভিভাবকের এখন বর্তমানে আপনার এটা চিন্তা ভাবনা দরকার যে নিজের বাচ্চাকে কিভাবে সেফটি করে রাখা যায়। তাছাড়া তার কোনো অপশন দেখা যায় না। ছেলে হোক কিংবা মেয়ে, প্রতিটি সন্তানের জন্যই একটি নিরাপদ রাষ্ট্র ও মানবিক সমাজ গড়ে তোলাই এখন সাধারণ মানুষের অন্যতম দাবি। কারণ দিন শেষে প্রতিটি পরিবারই চায় নিরাপদে তার সন্তান ঘরে ফিরুক, শ্বাস নিক বুক ভরে। যাচ্ছি পরের প্রসঙ্গে। এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর ঝিনাইদহে আজ হামলার ঘটনা ঘটেছে। তার উপর ডিম ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার জন্য ছাত্রদল, যুবদল ও আইনমন্ত্রীকে দায়ী করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। ছাত্রদল অবশ্য বলছে বিক্ষুব্ধ জনতা এই হামলা করেছে। জুমার নামাজ শেষে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে বের হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি। তখন তার সঙ্গে কথা বলতে যান ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ। ঠিক তখনই নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন। নাসিরুদ্দিন পাটোয়ারির দাবি, ছাত্রদল ও যুবদলকে দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা মসজিদ থেকে যখনই বের হয়েছি, বের হওয়ার পরে আইনমন্ত্রী আসাদুজ্জামানের সন্ত্রাসী বাহিনী, এখানে যে নেতৃত্ব দিয়ে থাকে আব্দুল মজিদ, এবং এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এর যিনি সভাপতি আছেন তার নেতৃত্বে হকি স্টিক, বিভিন্ন যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে তারা হামলা করে এবং আমাদের অনেকের ফোন, ক্যামেরা থেকে শুরু করে মানি ব্যাগ তারা সেখানে আমাদের চিন্তায় করে নিয়ে যায়। তারা তিনজনের তারা মাথা ফাটিয়ে দিয়েছে। এই বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে বাজে মন্তব্য না করার অনুরোধ জানাতে তিনি এনসিপি নেতার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। আমি ওনার সাথে কথা বলছি যে আপনি ঝিনাইদহে এসেছেন খুব ভালো, কিন্তু আমাদের ঝিনাইদহের নেতৃবৃন্দ বা বিএনপি শীর্ষ নেতাদের নামে আপনি কটূক্তি করবেন না। প্রত্যেকেরই মান সম্মান আছে, আপনি কারোর মান সম্মান নিয়ে টানাটানি করবেন না। অন্তত আপনার প্রতি এই অনুরোধটুকু থাকলো। তার পরবর্তী সময়ে
ঝিনাইদহের বিক্ষুব্ধ কিছু ছাত্র জনতা ওনার উপরে ডিম নিক্ষেপ করেছে এবং এনসিপির নেতৃবৃন্দের ভিতরে আপনি ভিডিও কয়েকটি লক্ষ্য করবেন, এখানে আগ্নেয়াস্ত্র পকেট থেকে, ট্রাউজারের পকেট থেকে বের করা হয়েছে। হামলার পর এনসিপির নেতাকর্মীদের নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি মামলা করতে ঝিনাইদহ সদর থানায় যান। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে 9 আর নিশ্চিত হামে 2 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে এই তথ্য জানানো হয়। একই সঙ্গে শুক্রবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় হাম ও উপসর্গে 1261 শিশু আক্রান্ত হয়েছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা 60,540। আর এ সময় 8,329 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা 488। এবার কোরবানির পশুর হাট প্রসঙ্গ। ঈদুল আজহার সামনে রেখে রাজধানীতে বসতে শুরু করেছে পশুর হাট। জায়গা না পাওয়ার শঙ্কায় আগে ভাগেই দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসছেন খামারিরা। ক্রেতা উপস্থিতি এবং বেচাকেনা এখনো কম। 3,80,000 আসলে এটা তো আসলে কি মেন কি জানেন, জিনিসটা দেখা লাগবে আমার ওয়েটটা। হ্যাঁ, 220-এর গরু 220, 280-এর গরু 280। এখনো পুরো দমে বেচাকেনা শুরু না হলেও ব্যস্ততায় বোঝা যাচ্ছে কোরবানির ঈদ আর খুব বেশি দূরে নয়। রাজধানীর বিভিন্ন পশুর হাটে এখন থেকে আসতে শুরু করেছে পশু। হাটে আসা ব্যাপারীদের এখন বড় চিন্তা ভালো জায়গা নিশ্চিত করা। প্রবেশমুখে বা সামনের সারিতে জায়গা পেলে ক্রেতাদের নজর আগে পড়ে, এমন হিসাবই চলছে নীরব প্রতিযোগিতা। গরুগুলো রেশ পাচ্ছে, দেখতেও সুন্দর লাগতেছে, ট্রাবল দিচ্ছে না, অসুখ হচ্ছে না, এর জন্য একটু আগে আসি। আর মূলত দেখেন আগে আসি একটু জায়গাটাও ভালো জায়গা পাওয়া যায়, আশা তো সবাই করে একটু ভালো জায়গায় যাব। কাস্টমার এমনি আসতেছে, ছাল বল আসে, আসলে মেন কাস্টমার আসতেছে না। ছেলে পেলে দেখার আনন্দ, ওরাই আসতেছে, ওরাই নাড়তেছে, ওরাই করছে। এখন তো বেচা কিনে হবে না, ওদের তো আইডিয়া নেই। ওদের আইডিয়া হলে আমরা একটা করে 5 লাখ চামু, ওরা করবে 3 লাখ। এটি রাজধানীর আফতাবনগরের সান ভ্যালি পশুর হাট। ক্রেতাদের তেমন উপস্থিতি না থাকলেও অনেকেই এসেছেন বাজার দেখতে, তবে দাম নিয়ে রয়েছে নানা অভিযোগ। অনেক বেশি, এই গরু যদি 1,20,000, 60,000 টাকার গরু, ডবল দাম। বাজার প্রাইসটা অনেক বেশি, আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি, তার অনেক বেশি দাম চাচ্ছে, বাট এখনো তো গরুর সংখ্যা বেশি না। যখন বাজার দর জমবে তখন প্রাইসটা একটা রিজনেবল পর্যায়ে আসবে। মানুষ তো মাত্র আসা শুরু করছে, সামনে দিন যত যাবে মানুষ আরো আসবে, জাস্ট টু এক্সপ্লোর, দেখার জন্য আর কিছু না। বাচ্চারা খুব আনন্দ করতেছে যে গরু দেখতে আসবে, সেজন্য দেখতে আসছে, ছবি তুলতেছে। আর এখানে আজকে আসছি যে দেখি দাম কিরকম, ওই অনুযায়ী যদি বাজেট বনে নিয়ে যাব, আর না বললে মনে করেন আরো 2-1 দিন ঘোরা পড়বে। এবার রাজধানীতে 24টি পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 11টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 12টি অস্থায়ী হাট। এর বাইরে স্থায়ী পশুর হাট বসেছে গাবতলীতে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। সাংবাদিকদের সাথে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, জনগণ সচেতন থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে সবার সহযোগিতা এবারের ঈদযাত্রা স্বস্তির হবে। এর আগে অনুষ্ঠানে তিনি বলেন, প্রতি বছর গড়ে 4,500 মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এর প্রধান 2টি কারণ চালকের অদক্ষতা ও ফিটনেসবিহীন গাড়ি। দেখেন, ঈদ যাত্রা নিয়ে এটা নির্বিঘ্ন করবার জন্য আমরা গত 1 মাস ধরে কাজ করছি। রেলপথ মন্ত্রণালয়ের সমন্বয় মিটিং হয়েছে, সড়কে হয়েছে, নৌ পরিবহন মন্ত্রণালয় হয়েছে, যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসেছি। মনে রাখতে হবে প্রায় 1.5 কোটির উপরে মানুষ, এবার আরও 1 কোটির কাছাকাছি আবার আপনার কুরবানিযোগ্য পশু। তো এটাও তো পরিবহনের ব্যাপার। প্রায় 2.5 কোটি মানুষ এবং কুরবানিযোগ্য পশুকে মাত্র 3-4 দিনের মধ্যে পরিবহন করার একটা বড় চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ যেগুলি আছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করছি। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজট মুক্ত রাখতে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে। সড়কের বাড়তি যানবাহনের চাপ সামাল দেওয়া এবং জনদুর্ভোগ কমাতে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন
অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। মানুষ যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারেন সে লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকবে। এবারে জানিয়ে দেব বাজার পরিস্থিতি। প্রতি বছর ঈদ সামনে রেখে মশলার দাম বৃদ্ধি পেলেও এবার রাজধানীর বাজার অনেকটা স্বাভাবিক রয়েছে, তবে বেড়েছে পোলাও চালের দাম, আদা ও পেঁয়াজের দামও বাড়তির দিকে। স্বস্তি রয়েছে সবজির দামে। আর মাত্র কদিন পরই ঈদুল আজহা। এই সুযোগে রাজধানীর বাজারে বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। পোলাও চাল প্রতি কেজিতে বেড়েছে 40 টাকা পর্যন্ত। বাজারে বেশ কিছুদিন ভোজ্য তেলের সরবরাহ কম থাকলেও দাম বৃদ্ধির পর তা স্বাভাবিক হয়েছে। তেলের কোনো ক্রাইসিস নাই, তেল আসছে কিন্তু 4 টাকা করে বেড়ে গেছে, এটা সরকারি বাড়াইছে, এই আর কি। দাম স্থিতিশীল আছে, আগেটা আছে, গেছে বার থেকে দাম কম মশলার। পোলাও চালের দাম বাড়ছে, প্যাকেট পোলাও চাল আসছিল 160, এখন 190 টাকা। খোলা পোলাও চাল ছিল 120-30 টাকা, এখন 150 টাকা। সাধারণত শুক্রবার ছুটির দিনে বাজারে ভিড় বেশি থাকে, সাথে ঈদের কেনাকাটা যোগ হওয়ায় ক্রেতাদের আনাগোনা আরও বেড়েছে। বাজারে পেঁয়াজ, আদা ও রসুনের সরবরাহ বেশ ভালো, তবে ঈদের অজুহাতে পেঁয়াজ ও আদার দাম বেড়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। আগে 30 টাকা নিতাম, মানে 45-50 হয়ে গেছে, পার কেজিতে 10 টাকা 15 টাকা বেড়ে গেছে। তো এইভাবে যদি জিনিসপত্রের দাম বাড়ে তাহলে তো আর আমরা যারা মধ্যবিত্ত আছি, গরিব আছি, আমরা তো চললে ফিরে খাইতে পারবো না। আমরা যারা সাধারণ মানুষ, এদের অবস্থান তো খুবই খারাপ। বাজার যাতে যে অবস্থা, বাজারে যে সমস্যা, এগুলো যদি সরকার যদি দয়া করে নিয়ন্ত্রণের ভিতরে আনতো তাহলে আমাদের সবার জন্য ভালো হতো। পেঁয়াজ, দেশি পেঁয়াজ এই গত সপ্তাহে ছিল 30 টাকা কেজি, এই এক সপ্তাহের ব্যবধানে বাড়তে বাড়তে 15 টাকা বাড়ছে এক সপ্তাহের ভিতরে। এখন পেঁয়াজ বেচতেছে 45 টাকা কেজি, পাল্লা 220 টাকা। এই আদাটা গত এক সপ্তাহ আগে বেচেছি 120 টাকা কেজি, এখন এই আদার বাড়ি 180 টাকা কেজি হয়েছে। কেজিতে প্রায় 60 টাকা মতো বাড়ছে এক সপ্তাহের ভিতরে। সবজির দাম অনেকটা নাগালের মধ্যে রয়েছে। ঈদে সালাদের অন্যতম অনুষঙ্গ শসা ও লেবুর দামও রয়েছে স্বাভাবিক। আমরা গত সপ্তাহে পেঁপে বেচছি 100 টাকা, আজকে পেঁপে 60 টাকা কেজি, বেগুন 60 টাকা, কাঁকরোল 80 টাকা, উস্তা 60 টাকা, টমেটো 80 টাকা। সব কিছুর দাম মোটামুটি কমছে, কেজি 20-30 টাকা। আমরা যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে একটু কষ্ট হচ্ছে, এই জন্য এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত আর কি। এদিকে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের দেশীয় লোকগান ও বাদ্যযন্ত্র শেখাচ্ছে মায়ের তরী নামের একটি সংগঠন। মূলত প্রান্তিক শিশুরাই সুযোগ পাচ্ছে। লালমনিরহাটেও এই কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি। কুড়িগ্রাম শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে রাজারহাট উপজেলার নিভৃত গ্রাম সিংহিমারি। এখানে গড়ে ওঠা মায়ের তরী এক অন্যরকম সাংস্কৃতিক আঙিনা। প্রতি শুক্র ও শনিবার ভোরে বেজে ওঠে লোকগানের সুর। শিশুরা গান শেখার পাশাপাশি মানবতার ভাষা আর সুরের ভেতর দিয়ে জীবনের গভীরতা বোঝার সুযোগ পায়। লালন গীতি, ভাওয়াইয়া, লোকসঙ্গীত, নানান ধরনের গান শিখেছি। আমি পড়াশোনার পাশাপাশি শিল্পী হতে চাই। এখানে লালন, ভাওয়াইয়া এবং অনেক লোকসঙ্গীত শেখানো হয়। দোতারা, বেহালা, সারিন্দা, তবলা, হারমোনিয়াম, বাঁশি আরও বিভিন্ন যন্ত্র। মায়ের তরী সংগঠনের মাধ্যমে কুড়িগ্রামে ও লালমনিরহাটে 6 শতাধিক শিক্ষার্থী লোকগান ও বাদ্যযন্ত্র শিখছে। এর সঙ্গে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, শুধু বাচ্চারা এখন সুযোগ পাচ্ছে, বাচ্চারা শিখছে, এর সঙ্গে
প্রবীণদেরকে নিয়ে কিছু করার ভাবনা চলছে। সংগঠনটির যাত্রা শুরু হয় 2016 সালে। এই উদ্যোগের পেছনে আছেন নরওয়ের কবি, গবেষক ও আলোকচিত্রী ওয়েরা সেথের। ব্রহ্মপুত্রের চরে বন্যা পরবর্তী জীবনচিত্র ধারণ করতে এসে তিনি মুগ্ধ হন বাংলার লোকসঙ্গীতে। সেই মুগ্ধতা থেকেই সঙ্গীতের মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনে মানবতার আলো ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেন তিনি। তাহলে একটা চেষ্টা করতে শুরু করেছিলাম আর এখনো করছি। এই মাটির গান, এই ভাবের গান থাকুক। বাচ্চাদের মনে যদি না থাকে তাহলে কম সময়ের মধ্যে কারো মনে থাকবে না। মায়ের তরী সম্পূর্ণ বিনামূল্যে শিশুদের লালন গীতি ও ভাওয়াইয়া গান সহ নানা ধরনের গান ও বাদ্যযন্ত্র শেখায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। গত কয়েকটি ঈদের মতো এবারও বাজারে নতুন টাকা ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। ফলে নতুন টাকা কিনতে রাজধানীর মতিঝিল ও গুলিস্তানের ভ্রাম্যমাণ দোকানে ভিড় করছেন ক্রেতারা। প্রতি বান্ডেলে 3 থেকে 400 টাকারও বেশি দিয়ে এসব নতুন টাকা কিনছেন গ্রাহকরা। তবে প্রশ্ন রয়েছে, সাধারণ গ্রাহক ব্যাংক থেকে নতুন টাকা না পেলেও এসব দোকানি কিভাবে টাকা সংগ্রহ করছেন? এটা হলো রাজধানীর গুলিস্তানের টাকার হাট। বাণিজ্যিক ব্যাংকগুলোতে নতুন টাকার নোট না মিললেও এখানে সব ধরনের নোটই মিলবে। তবে এর জন্য গ্রাহকদের বাড়তি অর্থ গুনতে হবে। ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ছোটদের মাঝে যদি একটা নতুন নোট দেওয়া হয়, ওরা 1000 টাকা চেয়েও বেশি খুশি হয়। এই জন্য আমরা এখানে নতুন নোট নেওয়ার জন্য আসছি। ব্যাংকে পাই না, তো এখানে ডাবল টাকা দিয়ে নিচ্ছি আমরা। বাচ্চারা নতুন নোটগুলো পেলে খুব খুশি হয়। 500 টাকা দিতে 650 টাকা, আর 10 টাকা দিতে 1200 টাকা, আর 20 টাকা দিতে 2400 টাকা, আর 50 টাকা দিতে 200 টাকা বেশি, 100 টাকা 500 টাকা বেশি। যারা ব্যাংকের থেকে উঠায় ওরা আমাদের কাছে বেঁচে যায়, বিক্রি করে যায়, আমরা ওদের কাছে কিনে রাখি। বেশ কয়েক বছর আগেও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নতুন নোট বিনিময়ের সুযোগ থাকলেও এখন সেই সুযোগ আর নেই। কেন এই অবস্থা? বাংলাদেশ ব্যাংক 2টি ঈদকে কেন্দ্র করে বড় অ্যামাউন্টের নতুন ফ্রেশ নোট বাজারে ছেড়ে থাকে। সেই কালচার থেকে আমরা বের হয়ে আসতে যাচ্ছি। নতুন নোট বাজারে ছাড়া একটা রেগুলার ফেনোমেনা হবে। সারা বছরই থ্রু আউট দ্য ইয়ার আমরা চাহিদা মোতাবেক বাজারে নতুন নোট ছাড়ব। এবারও ঈদকে কেন্দ্র করে নোট ছাড়ার কোনো টার্গেট আমাদের নেই। গ্রাহকরা বলছেন, ঈদে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আনুষ্ঠানিকভাবে নতুন নোট বিতরণ বন্ধ থাকায় একদিকে যেমন ছেঁড়া ফাটা ও ময়লা নোটের সংখ্যা বাড়ছে, অন্যদিকে তেমন ঈদের সালামিতে অনেকেই নতুন নোট পাচ্ছেন না। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীতে শুরু হয়েছে 3 দিনের উৎসব। শিল্পকলা একাডেমির আয়োজনে গান, নৃত্য, আবৃত্তি আর আলোচনায় তুলে ধরা হচ্ছে বিদ্রোহী কবির জীবন, সাহিত্য ও সঙ্গীত। প্রেম, দ্রোহ আর মানবতার কবি কাজী নজরুল ইসলাম, যার লেখনী জাগিয়েছে সাম্য ও বিদ্রোহের চেতনা, আর তার গানে অসাম্প্রদায়িকতার আহ্বান। জাতীয় কবির 127তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে 3 দিনের নজরুল জয়ন্তী। আয়োজনের শুরুতেই গান, আবৃত্তি ও নৃত্যে উঠে আসে কবির অমর সব সৃষ্টি। নজরুলকে নিয়ে আলোচনায় বক্তারা বলেন, বাংলা সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন তিনি। একই সঙ্গে নজরুলের হারিয়ে যাওয়া গান ও কবিতা সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি ওঠে। বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে যে নজরুলের এই হারিয়ে যাওয়া গান, হারিয়ে যাওয়া কবিতা সংগ্রহের যাতে উদ্যোগ নেওয়া হয়। একজন মানুষ এই পরিমাণ প্রতিভার পরিচয় রাখতে পারেন, এই সমস্ত রচনা, সেই সমস্ত কবিতা, সেই সমস্ত সাহিত্য, সেই সমস্ত নাটক, তার সমস্ত কর্ম এত বছর পরেও এই পরিমাণ প্রাসঙ্গিকতাকে ধরে রাখতে পারেন।
সাংস্কৃতিক পর্বের শুরুতে অর্ধশত শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হয় সমবেত নৃত্য, সৃষ্টি সুখের উল্লাসে। এরপর একক ও দলীয় পরিবেশনায় মঞ্চে উঠে আসে নজরুলগীতি, কবিতা ও নৃত্য। কখনো প্রেম, কখনো ভক্তি, আবার কখনো দ্রোহের সুর। শিল্পীদের পরিবেশনায় যেন নতুন প্রজন্ম আবারও খুঁজে পেল বিদ্রোহী কবির চেতনা। আমি সেই দিন হব শান্ত। নাচ, গান আর কবিতার আবহে পুরো সন্ধ্যা জীবন্ত হয়ে ওঠেন জাতীয় কবি। নজরুল প্রেমীদের প্রত্যাশা, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক বিদ্রোহী কবির মানবতা, সাম্য আর প্রতিবাদের বাণী। 24 মে পর্যন্ত চলবে এই আয়োজন। উন্মুক্ত থাকবে সবার জন্য। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সামরিক কাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেহরানের পক্ষে দ্রুত এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলেই ধারণা করেছিলেন বিশ্লেষকরা। কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে মিলেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। ইরান তাদের সামরিক ও প্রতিরক্ষা শিল্প খাত দ্রুত গতিতে পুনর্গঠন করছে। এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া 6 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির সুযোগে তেহরান পুনরায় ড্রোন উৎপাদন শুরু করেছে। গোয়েন্দা সূত্রের বরাতে তথ্য প্রকাশ করেছে CNN। প্রতিবেদনে বলা হয়, ইরান তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনে ট্রাম্প প্রশাসনের অনুমানের চেয়ে অনেক কম সময় নিচ্ছে। ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং অস্ত্র কারখানাগুলো তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে মেরামত করে ফেলছে। ককরোচ জনতা পার্টি বা CJP নামের একটি গ্রুপ ভারতে হঠাৎ ব্যাপক আলোড়ন তৈরি করেছে। জেন জি বা নতুন প্রজন্মের নানা উদ্বেগ ও সমস্যা নিয়ে 16 মে যাত্রা শুরু করে প্ল্যাটফর্মটি। তরুণদের বেকারত্বের মতো ইস্যু প্রাধান্য পেয়েছে তাদের প্রচারণায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে 1.5 কোটি। পেশায় বিক্রয়কর্মী গ্রেগর শামসা সকালে ঘুম থেকে উঠে দেখেন তেলাপোকার মতো দেখতে একটি পতঙ্গে পরিণত হয়েছে তার পুরো শরীর। সেই সকালের পর নাটকীয়ভাবে বদলে যায় তার জীবন। যে পরিবারে গ্রেগর ছিলেন অন্ধের জ্যোষ্ঠী, হঠাৎ পতঙ্গে পরিণত হওয়ায় তিনি হলেন পরিবারের বোঝা। আরশোলার এই গল্প লেখক ফ্রান্স কাফকা তুলে এনেছিলেন তার বিখ্যাত ব্যঙ্গাত্মক উপন্যাস দ্য মেটামরফোসিসে। ককরোচ, আরশোলা বা তেলাপোকা নিয়ে সামাজিক রাজনৈতিক স্যাটায়ার সেই থেকেই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় করেছিলেন কাফকা। এবার তেলাপোকা নিয়েই ব্যঙ্গাত্মক এক অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে ভারতের জেনজিরা। নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি বা CJP। ভারতের বেকার যুবকদের তেলাপোকার সঙ্গে তুলনা করে দেশটির প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্যের পর জন্ম নেয় CJP। এর প্রতিষ্ঠাতা 30 বছর বয়সী অভিজিৎ দীপকে বলছেন, বেকার আর অলসদের জন্যই উপযুক্ত তার এই দল। এরই মধ্যে ভারত জুড়ে বেশ আলোড়ন তুলেছে ককরোচ পার্টি। ইনস্টাগ্রামে তাদের অনুসারী 1.5 কোটি ছাড়িয়েছে, যেখানে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির অনুসারী 90 লাখেরও কম। CJP নিজেদের নিয়েও ব্যঙ্গ করতে ছাড়ছে না। তাদের সদস্য হওয়ার জন্য হতে হবে বেকার, অলস, সারাক্ষণ থাকতে হবে অনলাইনে, পেশাদারের মতো জানতে হবে রাগ ঝাড়তে। এদের ইশতেহারেও ব্যঙ্গের মাধ্যমে ভারতের রাজনীতির নানা বিতর্কিত বিষয় তুলে ধরা হচ্ছে। এর মধ্যে আছে ভোট কারচুপির অভিযোগ, কর্পোরেট গণমাধ্যম ও সরকারের সম্পর্ক নিয়ে সমালোচনা এবং অবসরপ্রাপ্ত বিচারকদের সরকারি পদে নিয়োগের মতো বিষয়। সমালোচকদের একটি অংশ, যাদের অনেকেই মোদির সমর্থক, তারা এই উদ্যোগকে বিরোধীপন্থী রাজনৈতিক চটকদার অনলাইন কৌশল বলে উড়িয়ে দিয়েছেন। কারণ এটি কোনো তৃণমূল পর্যায়ের আন্দোলন নয়, বরং কেবল একটি ডিজিটাল প্রচারণা। তবে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিতের মতে, অনলাইনে শুরু হওয়া এই আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে মাঠেও গড়াবে। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে জানাবো ক্রীড়াঙ্গনের খবর। অবসান হলো সব জল্পনা কল্পনার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন থমাস ডুলি। সকালে বাফুফে সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানায়। বাংলাদেশ দলের ডাগআউট সামলানোর দায়িত্ব নিয়ে 65 বছর বয়সী জার্মান বংশোদ্ভূত কোচ সকালে ঢাকায় পা রাখেন।
দীর্ঘ 4 বছরেরও বেশি সময় দায়িত্ব পালন শেষে গেল 31 মার্চ বাংলাদেশ ফুটবল দলের সাথে চুক্তি শেষ হয় স্প্যানিশ কোচ হেভিয়ের কাবরেরার। এপ্রিলে শুরুতে জাতীয় দলের প্রধান কোচ পদে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফে। প্রায় 270 জন প্রার্থী আবেদন করেন। পরবর্তীতে ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে গেলেও এজেন্ট ফি সংক্রান্ত জটিলতায় সেই আলোচনা ভেস্তে যায়। এরপরই কোচ নিয়োগ প্রক্রিয়া শীর্ষ পছন্দ হিসেবে উঠে আসেন থমাস ডুলি। বাংলাদেশ দলের ডাগআউট সামলানোর দায়িত্ব নিয়ে 65 বছর বয়সী এই জার্মান বংশোদ্ভূত কোচ সকালেই ঢাকায় পা রাখেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার বাংলাদেশ দলের ক্যাম্পে দেখা যাবে ডুলিকে। জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার থমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। এশিয়ার ফুটবল নিয়ে উত্তেজনা দারুণ উপভোগ করি, আর বাংলাদেশ সম্পর্কে ধারণা আরও স্পষ্ট। হামজা, শামিদ আসার পর থেকে আমার একটা দর্শন আছে, সেটা সঠিক প্রয়োগ করার ইচ্ছা আছে। দেশের হয়ে 7 বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারে 81 ম্যাচ খেলে গোল করেছেন 7টি। 1994 সালে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে 4টি ম্যাচই খেলেন ডুলি। 4 বছর পর 1998 বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের অধিনায়ক হিসাবে সব ম্যাচ খেলেন তিনি। 2011 থেকে 2014 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ ইউর্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসাবে কাজ করেন ডুলি। একটি দল গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ দক্ষ তিনি। এশিয়ার ফুটবলে বাস্তবতা, চ্যালেঞ্জ ও সমর্থকদের আবেগ সম্পর্কে তার স্পষ্ট ধারণা রয়েছে। তার অধীনে ফিলিপিন্স জাতীয় ফুটবল দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে এবং অর্জন করে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ বিশ্ব র্যাঙ্কিং। 1 বছর গায়ানা জাতীয় দলের দায়িত্বে থাকাকালীন 4টি ম্যাচের সবকটিতে জয় পায় দেশটি। ফিফা র্যাঙ্কিংয়ে 160 থেকে 165 এর মধ্যে বাংলাদেশ দলকে নিয়ে আসার পরিকল্পনা আমার। এর জন্য বাফুফে থেকে শুরু করে খেলোয়াড়দের সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন। আমি আশা করি তা করতে পারব। বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল এক দলে পরিণত করার লক্ষ্য নিয়ে এবার যাত্রা শুরু করতে যাচ্ছেন থমাস ডুলি। তার অধীনে বাংলাদেশ দলের প্রথম মিশন শুরু হতে যাচ্ছে আগামী 5 জুন। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে উড়াল দেবে বাংলাদেশ দল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চান অভিভাবকরা। এই যে বিচারহীনতার যে আমাদের মানসিকতা এসছে, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই সকল অপরাধী শাস্তি অবশ্যই দিতে হবে। তারা যদি বিচার না করতে পারে, আসামিকে আমাদের হাতে তুলে দিক। নাসরুদ্দিন পাটোয়ারির ওপর ঝিনাইদহে হামলা, ডিম নিক্ষেপ। সরকারি দল ও আইনমন্ত্রীকে দায়ী করল এনসিপি। বিক্ষুব্ধ জনতার হামলা বলছে ছাত্রদল। প্রত্যেকেরই মান সম্মান আছে, আপনি কারোর মান সম্মান নিয়ে টানাটানি করবেন না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এর যিনি সভাপতি আছেন, তার নেতৃত্বে হকি স্টিক, বিভিন্ন যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে তারা হামলা করে। রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট। দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসছেন খামারি ও ব্যাপারীরা। বেচা বিক্রি ও ক্রেতার উপস্থিতি এখনো অনেক কম। কুড়িগ্রাম ও লালমনিরহাটে কয়েকশো সুবিধাবঞ্চিত শিশুকে লোকগান ও বাদ্যযন্ত্র শেখাচ্ছে একটি সংগঠন। শুক্র ও শনিবার ভোরে সমবেত কণ্ঠে মেতে ওঠে সবাই। ইরান সামরিক ও প্রতিরক্ষা শিল্প খাত দ্রুত গতিতে পুনর্গঠন করছে। যুদ্ধবিরতির সুযোগে পুনরায় ড্রোন তৈরির উদ্যোগ তেহরানের, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের তথ্য। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ জার্মান বংশোদ্ভূত থমাস ডুলি। সকালে পা রাখেন ঢাকায়। রবিবার দলের ক্যাম্পে দেখা যাবে হামজা, শমিতদের সাথে। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি ডোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।